ওই লাল রঙা বাসে চড়ে স্বপ্নের ক্যাম্পাসে, ওই লাল রঙা বাসে চড়ে প্রিয় দুটি হাত ধরে যাব আমরা স্বপ্নের ঠিকানায়। ও ঢাবি তুমি জানো না, তুমি রাত জাগা বাসনা, যদি জানতে কত রাত গেছে নির্ঘুম, বুকে না টেনে তুমি পারতে না। এই সকলের কি অবস্থা? আস্তে আস্তে সবাই জয়েন হচ্ছে, আমি এভরিওয়ানকে একটু মেনশন করে দেই। সাথী আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম সালাম। মনিয়া মন আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মন তুমি ভালো আছো? তারপর হচ্ছে মোবারক মি আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম ইকবাল। ঠিক আছে, 18 জন অলরেডি জয়েন হয়েছে, আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাবে। নিহারিকা কেমন আছেন ভাইয়া? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি ভালো আছো? আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। মাসুম আক্তার আসসালামু আলাইকুম। আজ কি সমাজ শেষ করবেন ভাই? না, আজকে সমাজ শেষ করব না। গত ক্লাসটা তো নিতে পারি নাই। গত ক্লাসটা কি দ্বন্দ্ব সমাস পড়ানোর পরে একটু টেকনিক্যাল সমস্যার কারণে হচ্ছে আমরা বাকি ক্লাসটা নিতে পারি নাই। আজকে এই প্রথম ক্লাসটাই সমাস দুইটা অংশে শেষ করব, দুইটা ক্লাসে। হ্যাঁ, আজকে প্রথম ক্লাস। যারা ইসলাম আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওয়ালাইকুম সালাম। হাবিবা আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাবিবা তুমি ভালো আছো? আবিরা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভণ্ড ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো ভণ্ড? ওসমানী আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হাফিজা কেমন আছেন ভাইয়া? আবিরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আবিরা তুমি ভালো আছো? ওকে। ভাইয়া ইভা। আবিদা নূর দেরি হয়ে গেছে? না, দেরি হয় নাই, ক্লাস শুরুই করি নাই। বগুড়া থেকে, হেই বগুড়া থেকে মাইশা মৌ, তোমাকে জিজ্ঞেস করছি তুমি কোথায় থেকে বলছো। তুমি বলছো হচ্ছে গন্তব্য ঢাবির পেইড বেস থেকে বলতেছো, বগুড়া থেকে, নট বগুড়া। ছেলেকেও কমেন্ট পড়েন না কেন? এই যে কার কমেন্ট পড়লাম এখন? আশোক একে। কাব্য আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। ভাইয়া আজকে থেকে কি সমস্যার ক্লাস শুরু হলো? আগে একটা ক্লাস নিয়েছি, এখন তোমরা বলবা। আগে ক্লাসটা নিয়েছি, দ্বন্দ্ব সমাস পর্যন্ত পড়িয়েছিলাম, পরে টেকনিক্যাল সমস্যার কারণে বাকি ক্লাসটা নিতে পারি নাই। আমি কি আবার শুরু থেকে পড়াবো নাকি যতটুকু পড়াইছি এরপর থেকে পড়াবো? এটা তোমরা বলবা কমেন্টে। তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমরা ক্লাসটা নিব আজকে। সাথী, আমরা যেভাবে আপনার ক্লাসের জন্য অপেক্ষা করি, ডাবি কি অপেক্ষা করে আমার জন্য? অবশ্যই তোমার জন্য অপেক্ষা করে, এবং ঢাবি চাই তুমি নিজের সর্বোচ্চটা দিয়ে ঢাবির কাছে যাও, তাহলে ঢাবি তোমাকে আগলে রাখবে। না হয় কি হবে বলো তো? তুমি তোমার সর্বোচ্চ ডেডিকেশন দিলা না, সর্বোচ্চ পরিশ্রম করলা না, তখন ঢাবি বলবে না না না, ওকে আমার দরকার নাই। যে সর্বোচ্চ ভালো পরিশ্রম করছে, ওর চেয়ে ভালো পরিশ্রম করছে, তাকে আমার দরকার। আমি পরিশ্রমী খুঁজি। রিদ খান আসসালামু আলাইকুম ভাইয়া। নিহারিকা না, এরপর থেকে। আচ্ছা ভাইয়া, একটু পর নামাজ, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করেন। ক্লাস শুরুই করলাম না, এখনই শেষ করে দিব? ক্লাস শেষ হবে শুরু থেকে ওই ক্লাসের পর থেকে, এরপর থেকে পড়ান ভাইয়া। শুরু থেকে পড়ান, যতটুকু পড়াইছেন তারপর থেকে পড়ব, এরপর থেকে। আচ্ছা, তাহলে আমরা এরপর থেকে পড়াবো, সমস্যা নাই।
আমাদের যে গত ক্লাস যতটুকু হয়েছিল ততটুকু আমি হচ্ছে যে ফিচার্ডে অ্যাড করে দিব, ঠিক আছে? ফিচার্ডে অ্যাড করে দিব। রিদ খান শুরু থেকে এরপর থেকে পড়ান, এরপরের পার্ট পড়ান। নামাজ আছে তো ভাইয়া, প্রথম থেকে শুরু করেন ভাইয়া, প্রথম থেকে শুরু করব। আচ্ছা, প্রথম থেকে বেশি বলতেছে, ঠিক আছে, তাহলে প্রথম থেকে একটু পড়ায় দেই, সমস্যা নাই, টানতে বেশিক্ষণ লাগবে না, একটু টেনে দেখায় দেই। চলো তাহলে সমাস, এই যে সমাস পড়তে নাকি আমাদের লাগে 6 মাস। আগের দিনের টিচাররা বলতো কি জানো, সমাস পড়তে লাগে 6 মাস, কিন্তু রাতুল ভাই বলো সমাস পড়তে লাগে 2 দিন, 2 দিন, ঠিক আছে? একদিনও শেষ করি আমি সমাস। অ্যাডমিশনে কয়টা ক্লাসে শেষ হয়? অ্যাডমিশনে একটা ক্লাসে সমাস শেষ হয়। দেখো তাহলে একটা ক্লাসে কি আসলে পারা যায় কিনা দেখতে হবে না? দেখো তাহলে সমাস শব্দের অর্থ কি, আমি যদি বলি ভাইয়া সমাসটা কি, সমাস যে একটা শব্দ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সংক্ষেপণ, মানে ছোট করা, পদের মিলন। অনেকগুলা পদ থাকবে, মিলিত করে একটা পদ করব। একাধিক পদের এক পদীকরণ, অনেকগুলা পদ সেটাকে ছোট করে একটা পদে নিয়ে আসা, সেটাকে বলা হচ্ছে সমাস। তাহলে চলো তো আমরা দেখি। আমি একটা বাক্য বললাম ভাইয়া, মৌ সংগ্রহ করে যে মাছি, তাহলে এটা অনেক একটা বড় বাক্য। এই বাক্যটাকে চলো আমরা ছোট করে ফেলি। এখানে অনেকগুলা পদ আছে, তো মনে রাখবা পদ কি? পদ কি? পদ হচ্ছে শব্দে, মানে হচ্ছে বাক্যে ব্যবহৃত শব্দ, বাক্যে ব্যবহৃত শব্দকে বলা হয়েছে পদ। তাইলে দেখো মৌ সংগ্রহ করে যে মাছি, তাহলে এটা একটা বাক্য না? তাহলে এই বাক্যের প্রত্যেকটা শব্দই তো এক একটা পদ, তাই না? প্রত্যেকটা শব্দ এক একটা কি পদ। তাইলে আচ্ছা, এত কিছু বোঝার দরকার নাই, আমরা একটা বাক্য এটা পাইলাম। আচ্ছা, এই বাক্যটা কি ছোট করা যায় কিনা দেখি তো। মৌ সংগ্রহ করে যে মাছি, আমরা ছোট করে সেটাকে লিখতে পারি হচ্ছে মৌমাছি। তাহলে এইটাই হচ্ছে সমাস, একাধিক পদের এক পদীকরণ করে ফেলা, মানে সংক্ষেপণ করে ফেলা। এত বড় ছিল, এটাকে ছোট করে আমি লিখছি মৌমাছি। তাহলে এই যে ছোট করলাম, এই ছোট করার নামটাই হচ্ছে সমাস। তাহলে এটাকে কি বলতে পারি আমরা? সমাস নিষ্পন্ন পদ বলতে পারি। কি? সমাস নিষ্পন্ন পদ বলতে পারি, বা সমস্ত পদও বলতে পারি এটাকে, ঠিক আছে? খেয়াল করো, তাইলে আমরা সংক্ষেপণ বা একাধিক পদে এক পদীকরণ করে যে জিনিসটা পাই সেটার নামই হচ্ছে সমাস। তাহলে এটাকে কি বলা যায়? সমাস নিষ্পন্ন পদ বলা যায়, বা সমস্ত পদ বলা যায়। এখন আমি যদি বলি ভাইয়া সমস্ত পদ কি, ভাইয়া বড় বাক্যটা থেকে যেটা ছোট করা হয় সেটাই হচ্ছে সমস্ত পদ, ঠিক আছে? ওকে, তাইলে ভাইয়া এই যে সমস্ত পদ পাইলাম, সমস্ত পদটার কয়টা অংশ দেখি তো? মৌমাছি, 2টা অংশ না? দেখো প্রত্যেকটা সমস্ত পদে আমরা 2টা অংশ পাই, একটা হচ্ছে আগের অংশ, একটা হচ্ছে পরের অংশ। আগের অংশকে বলা হয়েছে পূর্বপদ, পরের অংশকে বলা হয়েছে পরপদ। আগের অংশকে কি বলে? এটা কার হাত বলো তো? এটা কার হাত? তোমার লাল ভাইয়ের হাত। কিন্তু লাল ভাইয়ের এখন লাল পরা নাই, লাল ভাইয়ের হচ্ছে অন্য ড্রেস পরা। তোমাকে দেখতে চায় পোলাপন। এই বন্ডরা পড়াশোনা কি করো? তুমি আবার নতুন প্রথম থেকে পড়াইতেছো? হ্যাঁ, ওদের ডিমান্ড ভাইয়া একটু দেখাই দেন আগে। ওই দিন না 45 মিনিট কি করছো? তাইলে সমস্যা না, একটু টেনে দেখাই দিই। তো আজকে তো বের হইতে পারতেছ না। যাই, তাহলে আমি একটু বাড়িতে ঘুরে আসো, যাও। তাহলে এই বন্ডের দল দেখো, এই যে মৌমাছি, তাহলে মৌমাছি কি ছোট একটা পদ না? তাহলে এটাকে সমস্ত পদ বলা হয়, এতটুকু তো আমরা জানি। এখন সমস্ত পদের হচ্ছে 2টা অংশ, দেখো মৌ একটা অংশ, মাছি একটা অংশ। আগের অংশটাকে আমরা বলবো পূর্বপদ, পরের অংশটাকে বলবো হচ্ছে পরপদ। ক্লিয়ার? এতটুকু, এগুলোতে আসলে তেমন বোঝার কিছু নাই। দেখো আগের অংশটা পূর্বপদ, পরের অংশটা হচ্ছে পরপদ। পরপদের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে উত্তরপদ। যাহাই পরপদ তাহাই হচ্ছে উত্তরপদ। আচ্ছা, তাইলে আমরা যে এই যে সমাস নিষ্পন্ন পদ বা সমস্ত পদের বিষয়বস্তু আমরা বুঝে ফেললাম। এখন আমরা যে শুরুতে একটা বাক্য লিখছিলাম, বাক্যটাকে ছোট করছি, তাহলে এই বাক্যটার নাম কি? এই বাক্যটার নাম হচ্ছে আমাদের ব্যাস বাক্য। কি? ব্যাস বাক্য। ব্যাস বাক্যের আরো 2টা নাম আছে, একটা হচ্ছে বিগ্রহ বাক্য, একটা হচ্ছে সমাস বাক্য, ঠিক আছে? একটা হচ্ছে ব্যাস বাক্য, একটা হচ্ছে সমাস বাক্য। তাহলে দেখো আচ্ছা, ব্যাস বাক্যটা যে পাইলাম, ব্যাস বাক্যের এই যে আমি যে পদ বলছিলাম না তোমাকে ভাইয়া, বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দ এক একটা পদ। তাহলে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা পদকে বলা হয় সমস্যমান পদ। কি? সমস্যমান পদ। তাহলে মৌ একটা সমস্যমান পদ, সংগ্রহ একটা সমস্যমান পদ, করে একটা সমস্যমান পদ, যে একটা সমস্যমান পদ, মাছি একটা সমস্যমান পদ।
সোজা কথায় বুঝো, এটা হচ্ছে একটা ব্যাস বাক্য। ব্যাস বাক্যে যতগুলা শব্দ থাকবে, শব্দ মানে পদ, বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে, তাহলে ব্যাস বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা পদের নামই সমসমান পদ। তাহলে এটা একটা পদ, 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 তাহলে সবগুলো পদ কি বলা হয়? সমসমান পদ। ঠিক আছে, ওকে। তাহলে এতটুকু অংশ আমাদের ক্লিয়ার হইলো। এখন আমরা দেখবো হচ্ছে সমাস কত প্রকার বলতো? সমাস হচ্ছে প্রধানত 6 প্রকার, প্রধানত 6 প্রকার। আর হচ্ছে প্রধানত সমাস 6 প্রকার, আর হচ্ছে আমার অপ্রধান সমাস আছে 2 প্রকার। অপ্রধান সমাস 2 প্রকার, এটা একটা হচ্ছে প্রাদি, একটা হচ্ছে নিত্য। অপ্রধান সমাস এগুলো। আর 6 প্রকার সমাস এখন আমরা দেখবো। দেখো এই 6 প্রকার সমাসে আমাদের একই সাথে একটা টেকনিক মনে রাখতে হবে, যে টেকনিকটা হচ্ছে কোন সমাসের কোন পদ প্রধান। দেখো তাহলে আমি বললাম ভাইয়া দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। আমি বললাম ভাইয়া দ্বিগু কর্মধারয় তৎপুরুষ, এটার পরপদ প্রধান। তাহলে দ্বিগু কর্মধারয় তৎপুরুষ একসাথে যদি আমি বলি, তাহলে এটাকে বলতে পারি হচ্ছে দ্বিতক সমাস। দ্বিতক, দ্বিতক মানে পরপদ। দ্বিতকে কি? দ্বিগু, ততে তৎপুরুষ, কতে কর্মধারয়। ঠিক আছে, তাহলে দ্বিতক, দ্বিতক বলতে কি বোঝায়? দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। তাহলে দ্বিতক সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান, মনে রাখো এটা। অব্যয়ভাবের পূর্বপদ প্রধান। বহুব্রীহি সমাসের কোনো পদই প্রধান নয়। তাহলে দেখো দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, কিন্তু বহুব্রীহি সমাসে কোনো পদই প্রধান নয়। তাহলে বলতে পারি না দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে বহুব্রীহি সমাস? বলতে পারি কিনা? দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে বহুব্রীহি সমাস। আবার বলতে পারি বহুব্রীহি সমাসের বিপরীত হচ্ছে দ্বন্দ্ব সমাস। কেন? কারণ দ্বন্দ্ব সমাসে 2টা পদেরই প্রাধান্য থাকে, আর এটার একটা পদেরও প্রাধান্য থাকে না। আর দ্বিতক সমাসে পরপদ আর অব্যয়ভাবে পূর্বপদ। তাহলে আমরা বলতে পারি যে এই যে দ্বিতক, দ্বিতকের বিপরীত কোনটা? দ্বিতকের বিপরীত হচ্ছে অব্যয়ভাব। আবার অব্যয়ভাবের বিপরীত কোনটা? দ্বিতক। বলতে পারি না একটার পূর্বপদ একটার পরপদ, তাহলে এটাও তো বিপরীত। এতটুকু অংশ জানলেই হবে। এখন চলো আমরা দ্বন্দ্ব সমাসে যাব। দ্বন্দ্ব সমাসে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে উভয় পদেরই প্রাধান্য থাকে, 2টা পদেরই প্রাধান্য থাকবে। আর আমরা মনে রাখবো সমস্ত পদে হাইফেন দেওয়া থাকে, আর আমাদের ব্যাস বাক্য করার সময় ও এবং আর বসাইতে হবে। ভাই কি বলছে বুঝি নাই, সমস্যা নাই, বোঝারও দরকার নাই। এখন চলো উদাহরণে যাই, উদাহরণে গেলে বুঝাই দিব। প্রেমিক ও প্রেমিকা, এটাকে বলা হয়েছে প্রেমিক প্রেমিকা। তাইলে এই যে সমস্ত পদে কি হাইফেন ছিল? সমস্ত পদে হাইফেন ছিল। অনেক সময় দেখবা হাইফেন থাকবে না, হাইফেন আমাদের দরকারও নাই। আমরা দেখবো 2টা পদেরই কি অর্থ প্রাধান্য আছে কিনা। আচ্ছা, প্রেমিক প্রেমিকা বলতে কি শুধু প্রেমিককে বোঝায়? প্রেমিক প্রেমিকা বলতে কি শুধু প্রেমিকাকে বোঝায়? না। তাহলে শুধু পূর্বপদকেও বোঝায় না, শুধু পরপদকেও বোঝায় না, 2টা পদেরই অর্থ প্রাধান্য আছে। প্রেমিক প্রেমিকা বলতে প্রেমিককেও বোঝাচ্ছে, আবার প্রেমিকাকেও বোঝাচ্ছে, 2টা পদের অর্থ প্রাধান্য আছে। 2টা পদের যদি অর্থ প্রাধান্য থাকে তাহলে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। এখন দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য আমাদের পরীক্ষায় ব্যাস বাক্য করতে হয়। ব্যাস বাক্য আমরা কিভাবে করব? এই যে হাইফেনটা আছে না, হাইফেনটা তুলে ও এবং আর মানে পূর্বপদ এবং পরপদের মাঝখানে ও এবং আর 3টা থেকে যে কোনো একটা বসায় দাও, তাহলে হয়ে যাবে। দেখো তাহলে প্রেমিক ও প্রেমিকা, এই যে ও বসাই দিচ্ছি, হয়ে গেছে। এখন দেখো এতটুকু বুঝতে পারলেই দ্বন্দ্ব সমাসটা শেষ মূলত। এখন দেখো বিগত সালে দ্বন্দ্ব সমাস থেকে কি কি ধরনের কোয়েশ্চেন আসছে। আমি বললাম হচ্ছে ভাই অত্যাচার অবিচার। আচ্ছা, অত্যাচার অবিচার বলতে কি শুধু অত্যাচারকে বোঝায়? শুধু অবিচারকে বোঝায় না, অত্যাচারকেও বোঝায়, অবিচারকে বোঝায়। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মাঝখানে হাইফেন আছে। মাঝখানে হাইফেন থাকলে সেটা আমরা বুঝে ফেলি, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, হ্যাঁ, তোমাদের বরিশাল বোর্ডে আসছিল। তাহলে এই যে হাইফেন দ্বন্দ্ব সমাস বুঝে গেছি। তাহলে দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য তৈরি করতে হলে আমাদের কি করতে হবে? এই হাইফেনের জায়গায় ও এবং আর যে কোনো একটা বসাই দেবে, যে ও বসাই দিছি। অত্যাচার ও অবিচার। ওহি নকুল, ওহি মানে হচ্ছে ভাইয়া সাপ, নকুল মানে হচ্ছে নেউল। আচ্ছা, সাপ নেউল বলতে কি শুধু সাপকে বোঝায়? শুধু নেউলকে বোঝায় না, 2টাকেই বোঝায়। তো তাহলে পূর্বপদ এবং পরপদ 2টারই অর্থ প্রাধান্য আছে। তাহলে মাঝখানে কি বসাবো? একটা ও বসাও। ওহি ও নকুল, শেষ হয়ে গেল। সকল বোর্ড 2018-তে আসছে এবং যশোর বোর্ড 2024-এ আসছে এটা। দেখো পথে প্রান্তরে, পথে প্রান্তরে বলতে পথে কেউ বোঝায়, আবার প্রান্তরে বোঝায়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে হাইফেন আছে। হাইফেন থাকলে সেটা আমরা বুঝে যাই, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। ওকে, তাহলে মাঝখানে ও দাও, পথে ও প্রান্তরে। অহুরাত্র, অহুরাত্রতে অহ মানে কি ভাইয়া? দিন। অহ মানে কি? দিন। রাত্র মানে কি? রাত।
তাহলে দিন রাত বলতে কি শুধু দিনকে বোঝায়, শুধু রাতকে বোঝায় না, দিন এবং রাত দুইটাকেই বোঝায়। তাহলে দুইটা পদের অর্থ প্রাধান্য আছে। তাহলে লেখো অহ উ রাত্র, মাঝখানে একটা ও বসাইছি। বনে বাদরে, বনে ও বাদরে সেম। আজকাল, আজকাল বলতে আজকে বোঝায় না কালকে বোঝায় না, দুইটাকেই বোঝায়। তাহলে আজ ও কাল। কুশীলভ, কুশি ও লভ, ৮-৬০, এই যে মাঝখানে হাইফেন আছে, এত কিছু বোঝারই দরকার নেই। ৮ ও ৬০। উত্তর, উত্তর, উত্তর ও উত্তর। জনমানব, জন ও মানব। হইছে? হইছে? ইজি না? কঠিন কিছু? দেখি বন্ডের দল কি কি কমেন্ট করে দেখি। আল্লাহ গো, ঘুমে ধরে কেন? ঘুমে ধরে হচ্ছে তুমি মাত্র ইফতার টিফতার করে শরীরটা দুর্বল, এই জন্য তোমার ঘুমে ধরে। লাইলা মজনু, লাইলা মজনু কি? দ্বন্দ্ব সমাস, রাইট, ভালো উদাহরণ। ভাইয়া উদাহরণ আর খুঁজে পেলেন না? উদাহরণ আর কি খুঁজে পাবো? উদাহরণ তো কেন, উদাহরণটা বেশি খারাপ ছিল? মিজানুর রহমান, প্রেমিক ও প্রেমিকা, হ্যাঁ। এইটা আবার কি? রাতুল ও রাতুলি, এটা আবার কি? না, এইসব কোনো সমাস টমাস হয় না এগুলা। আচ্ছা, বউ জামাই, এই যে কত মেধাবী স্টুডেন্টরা, ওরা হচ্ছে, তোমরা এত মেধা রাখো কই, বুঝছো? তোমাদের এত ট্যালেন্ট। ভণ্ড ভাই সহজ হয়ে গেছে। পানি 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 পানি, সহজ বলতে কিছু নাই। ঠিক আছে, তোমরা পারো। এত ভালো কেন তোমরা? এখন দেখো এক শেষ দ্বন্দ্ব দেখি আমরা। দরকার নেই। দেখো দুধে ভাতে, তাহলে দুধে ভাতে বলতে দুধে কেউ বোঝায়, ভাতে কেউ বোঝায়, দুধেও ভাতে। মায়ে জিয়ে বলতে মায়েকে বোঝায়, জিয়ে কেউ বোঝায়। সাপে নেওলে, সাপেও নেওলে। হাতে পায়ে, মাঝখানে হাইফেন আছে, ইজি। বনে বাদরে, এটা তো আগেই দেখাইছি। এখন দেখো বহুপদী, মানে দুইটা পদই থাকতে হবে এরকম কিছু না, তিনটা পদও থাকতে পারে, চারটা পদও থাকতে পারে, ঠিক আছে? তাহলে দেখো পদ্মা মেঘনা যমুনা, হাইফেন আছে না, বোঝা গেছে দ্বন্দ্ব সমাস। তাহলে তিনটা পদ যদি থাকে, প্রথমটার পরে দিব আমরা কমা, 2 নম্বর পরে দিব হচ্ছে ও। তাহলে গঙ্গা যমুনা ও মেঘনা, গঙ্গা যমুনা ও মেঘনা। তারপরে দেখো তোরা, তোরা থাকলে আমরা দিব তুই ও সে, আমরা থাকলে দিব আমি তুমি ও সে। এবং আরেকটা এখানে তোমাকে দিয়ে দেই, সেটা হচ্ছে দম্পতি। দম্পতি থাকলে দিব হচ্ছে জায়া ও পতি। জায়া কি বলতো? জায়া হচ্ছে বউ, জায়া কি বউ, আর পতি কি? জামাই। বুঝতে পারছি ভাইয়া, সামনে আগান। ঠিক আছে, চলো সামনে আগাই। এখন আমরা এই দ্বন্দ্ব সমাস কিন্তু আমাদের শেষ। এখন আমরা যাবো যে এক নজরে বিভক্তি সমূহ, কিছু বিভক্তি দেখবো, কারণ তৎপুরুষ সমাস পড়ব। তৎপুরুষ সমাস পড়ার জন্য আমাদের বিভক্তি জানাটা মাস্ট। দেখো তাহলে কিছু বিভক্তি, আমাদের বিভক্তি আছে হচ্ছে 7 প্রকার: প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, সপ্তমী, ষষ্ঠী এবং সপ্তমী। ঠিক আছে, তাহলে এই বিভক্তিগুলো চলো আমরা দেখি। প্রথমা বিভক্তি মানে কোনো কিছুই নাই। প্রথমা বিভক্তি মানে হচ্ছে কোনো কিছুই নাই, শূন্য বা কোনো কিছুই নাই। ঠিক আছে। দ্বিতীয় বিভক্তি দেখো, দ্বিতীয় বিভক্তি হচ্ছে এরে মেরে দরকার নাই, কে রে। চতুর্থী বিভক্তিও কি? কে রে, হ্যাঁ, সাথে দিবা হচ্ছে জন্ম নিমিত্তে। ওকে, তাহলে দ্বিতীয় এবং চতুর্থী কিন্তু সেম, দ্বিতীয় এবং চতুর্থী সেম। ওকে, তারপরে দেখো তৃতীয় বিভক্তি কি? দ্বারা দিয়া কর্তৃক। তৃতীয় কি? দ্বারা দিয়া কর্তৃক। চতুর্থী হচ্ছে চতুর্থী বিভক্তি সেম, পঞ্চমী হতে হতে দেখেছে, সপ্তমী হচ্ছে, ষষ্ঠী হচ্ছে র এ, সপ্তমী হচ্ছে এ হতে। আচ্ছা আমার সাথে সাথে বলো তো, দ্বিতীয় আর চতুর্থী হচ্ছে কে রে, দ্বিতীয় চতুর্থী কে রে। তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী র এর, সপ্তমী এ ও তে। হইল? তাহলে দ্বিতীয় চতুর্থী কি? কে রে। আর তৃতীয় হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক, পঞ্চমী হতে থেকেছে, ষষ্ঠী র এর, সপ্তমী এ ও তে। ঠিক আছে, এতটুকু মনে রাখলেই হবে। দেখো তাহলে এখন আমরা যাব হচ্ছে সেই তৎপুরুষ সমাসে, যেটাতে গিয়ে গত ক্লাসে আটকে গেছিলাম, টেকনিক্যাল সমস্যার কারণে আর ক্লাস নেওয়া যায় নাই। চলো, এই যে তৎপুরুষ সমাস, আমিও যখন আমি তোমাদের বয়সে ছিলাম তখন আমার কাছে সবচেয়ে কঠিন লাগতো হচ্ছে তৎপুরুষ সমাস। তখন এই তৎপুরুষ সমাস, এখন তোমাদের এই তৎপুরুষ সমাসকে তোমাদের ভেজে একদম গুঁড়ো গুঁড়ো করে খাওয়াই দেবো তোমাকে, ঠিক আছে, পানির মতো। দেখো তাহলে তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস আমাদের মনে রাখতে হবে। আচ্ছা তৎপুরুষে কি দ্বিতক না?
একটু খেয়াল করো, আমরা জানি হচ্ছে দ্বিতক সমাসে পরপদ প্রধান। তাহলে দ্বিতকে একটু খেয়াল করো, দ্বিগু তৎপুরুষ কর্মধারয়, তাহলে এই যে তৎপুরুষ, তাহলে তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। এখানে পূর্ব ভুল আছে, এখানে হবে হচ্ছে পরপদ, পরপদ প্রধান। ওকে, তারপরে আমরা দেখবো হচ্ছে পূর্বপদে বিভক্তি লোপ পাই। এই যে এতক্ষণ আমরা বিভক্তি পড়ছি না, যে বিভক্তিটা লোপ পাবে সেই বিভক্তির নাম অনুসারে হবে হচ্ছে সেই তৎপুরুষ সমাসের নাম। আচ্ছা, এটা আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আচ্ছা, এর আগে আসি হচ্ছে তৎপুরুষ সমাস। আচ্ছা, তৎপুরুষ সমাসকে তুমি একটু বোঝাই। বইকে পড়া। আচ্ছা, এখানে যে বইকে পড়া, এখানে বলো ভাই কোন পদের অর্থ প্রাধান্য, বই না পড়া? আচ্ছা, তোমার হাতে বই আছে, তুমি যদি সেটা না পড়ো তাহলে সেই বইয়ের কোনো মূল্য আছে? বলো তো, সেই বইয়ের কোনো মূল্য আছে? তো বইকে পড়াটাই তো আসলে আসল জিনিস। তাহলে পড়া, এখানে আছে কি বইকে পড়া, তাহলে পড়াটা কি ভাইয়া? পড়াটা হচ্ছে মেইন অংশ এখানে। তাহলে পড়ার অর্থ প্রাধান্য পাচ্ছে, অর্থ প্রাধান্য পাচ্ছে, তাই তো? তাহলে এই যে আমরা জানি হচ্ছে সমস্ত পদকে দুইটা অংশে ভাগ করা যায়, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। তো শেষেরটা পরপদ, তাহলে পরপদের অর্থ প্রাধান্য পাইছে। ওকে, পরপদের অর্থ প্রাধান্য পাইছে। আর দেখো বইকে পড়া ভাইয়া, কে কি একটা বিভক্তি না? আমরা জানি কে রে, এটা হচ্ছে দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি, একটু আগে দেখছি। তাহলে এই যে কে রে, এই যে একটা বিভক্তি লোপ পাইছে, পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাইছে, পরপদের অর্থ প্রাধান। পূর্বপদে এই যে পরপদের অর্থ প্রাধান আর পূর্বপদে বিভক্তি লোপ পাইছে, তাহলে সেই সমাসের নামটা কি? সেই সমাসের নাম হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে এখানে বই পড়াটা হচ্ছে তৎপুরুষ সমাস। বই পড়াটা কি? তৎপুরুষ সমাস। এখন দেখো তৎপুরুষ সমাস কয়েকটা প্রকারে ভাগ করা যায়, দ্বিতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, তারপরে নয়, তারপরে উপপদ ও লোক। আচ্ছা, এখানে খেয়াল করবা, দ্বিতীয় বিভক্তি লোপ পাইলে সেটা হচ্ছে দ্বিতীয়া, তৃতীয় বিভক্তি লোপ পাইলে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ, পঞ্চমী বিভক্তি লোপ পাইলে সেটা পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী বিভক্তি লোপ পাইলে সেটা ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী নয়। আচ্ছা, এখানে একটা জিনিস গিফট দিচ্ছে, চতুর্থী কই? এখন চতুর্থীও হবে। তাহলে কত প্রকার? 1 প্রকার, 2 প্রকার, 3, 4, 5, 6, 7, 8, 9 প্রকার টোটাল। ঠিক আছে, এখন আমরা যাব হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। আসলে কেমনে দেখলে চিনবো? আমরা তো বলছিলাম ভাইয়া, যে বিভক্তিটা লোপ পাবে সেই বিভক্তির নাম অনুসারে কি হয়? সেই কিসের নাম হয়? সেই তৎপুরুষ সমাসের নাম হয়। দেখো, তাহলে বেশ বাক্যে দ্বিতীয় বিভক্তি বসাবো, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। কেমনে চিনবো সেটা হচ্ছে ভাইয়া অনেক টেকনিক তোমাকে দিবে, এই টেকনিক দিয়ে তোমরা চিনে ফেলবা। বইয়ে এত বিস্তারিত লেখা আছে, বইটই পড়ার দরকার নাই। বই পড়লে সমাস আর মাথায় থাকে না, খাতায় থাকে, বইয়ে থাকে, বুঝছো? সমাস মাথায় ঢুকাইতে হবে। তাহলে দেখো, বেশ বাক্যে দ্বিতীয় বিভক্তি বসাবো, দ্বিতীয় বিভক্তি। তাহলে দ্বিতীয় বিভক্তি কি? কে আর হচ্ছে রে, এই দুটো থেকে যে কোনো একটা বসাইলে হবে দ্বিতীয় বিভক্তি। তাহলে দেখো, আমি বললাম ভাই তিমির কে বিদারি, তিমির কে বিদারি, ভাই এখানে কে আছে না? তাহলে দ্বিতীয় বিভক্তি, তাহলে দ্বিতীয় বিভক্তিটা আমি বসাইছি। তিমির বিদারিতে দ্বিতীয় বিভক্তি ছিল না। দেশ থেকে কি দ্বিতীয় বিভক্তি আছে না? দ্বিতীয় বিভক্তি এখানে বসাইছি। দেশ ভঙ্গ, এখানে এই যে কে টাইন না বসাইছি। দেশকে বিভাগ, এখানে কে টাইন না বসাইছি দেশ বিভাগে। তাহলে দ্বিতীয় বিভক্তি বসাইতে হবে বেশ বাক্যে, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা টেকনিকে যাই, কেমনে আমরা মনে টনে রাখবো সেটা দেখতে হবে। তাহলে দেখো, দ্বিতীয় তৎপুরুষ মানে হচ্ছে আমাদের বেশ বাক্যে দ্বিতীয় বিভক্তি লাগবে। দ্বিতীয় বিভক্তি কি? কে রে, এটা হচ্ছে মূল মন্ত্র। এখন দেখো কিভাবে বুঝবো, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস। ভাইয়া কে আইনা বসাই দিলাম, তাহলে তো হইলো না, আমার তো আগে ধরতে হবে যে এটা আসলে কোন সমাস। কেমনে ধরবো? দেখো, যদি প্রাপ্ত থাকে, পণ্য থাকে, চির থাকে অথবা স্থায়ী থাকে, এই চারটার মধ্যে যদি কোনো একটা পাও, তাহলে সেটা বলে দিবা দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে চলো, এখানে ভাইয়া এই যে পাইছি, তোমার পরীক্ষায় দেওয়া থাকবে সমস্ত পদ, তোমাকে লিখতে হবে কি? বেশ বাক্য। তাহলে দেখো, এই যে প্রাপ্ত পাইছি, তাহলে তুমি দেখে বুঝে ফেললা না ভাইয়া এটা কোন সমাস? এটা হচ্ছে প্রাপ্ত পাইছি, তাহলে তো এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। পরীক্ষা লিখবা এটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। তারপর পরে বেশ বাক্য তৈরি করতে হবে। বেশ বাক্যে কি বসাইতে হয়? খালি কে রে, দুটো থেকে যে কোনো একটা বসাই দিবা। দেখো, তাহলে দুঃখকে প্রাপ্ত, দুঃখকে প্রাপ্ত, এই যে কেটা বসাইলাম, এটাই হচ্ছে কাজ, আর কোনো কাজ নাই। ধরতে হবে আর বেশ বাক্য তৈরি করতে হবে। বিস্ময় পণ্য, ভাইয়া পণ্য আছে, পণ্য আছে ভাইয়া। পণ্য কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। পণ্য থাকলেই দ্বিতীয় তৎপুরুষ সমাস। ওকে, দ্বিতীয় তৎপুরুষ সমাসে কি করতে হয়? কে বসাইতে হয় না। তাহলে বিস্ময়কে পণ্য,
হইল? চিরকুমার, এখানে কি ভাইয়া চির আছে, এখানে কি চির আছে, তাহলে চির থাকলে ভাইয়া, চির থাকলে সেটা কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। তাহলে দ্বিতীয় তৎপুরুষ সমাস কি লিখতে হবে? এখন দেখো কোনোটার মধ্যে যদি চির থাকে বা স্থায়ী থাকে সেখানে আমরা লিখবো হচ্ছে বেশ বাক্যে লিখবো হচ্ছে বেপিয়া। নতুন একটা জিনিস শিখে রাখো, বেপিয়া। কি? বেপিয়া। তাহলে বেপিয়া লিখো, তাহলে চিরকাল বেপিয়া, চিরকাল বেপিয়া সুখী। চিরস্থায়ী মানে কি? চিরকাল বেপিয়া স্থায়ী। বেপিয়া স্থায়ী, চিরকাল বেপিয়া স্থায়ী, চিরকাল বেপিয়া স্থায়ী। হ্যাঁ, চিরকাল বেপি সুখী হবে না? হ্যাঁ, চিরকাল বেপিয়া সুখী, রাইট, চিরকাল বেপিয়া সুখী। এই তো পারতেছো তোমরা। এখন দেখো, তাহলে দ্বিতীয় তৎপুরুষে একটা টেকনিক বললাম, আরেকটা টেকনিকে আমরা যাই। টেকনিক 2, দেখো সমস্ত পদ দ্বারা যদি কোনো কাজ বোঝায়, সমস্ত পদটা যদি তোমার দেওয়া থাকবে পরীক্ষা, এটা দ্বারা যদি কোনো কাজ বোঝায় তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। তো দেখো তো আম কুড়ানো, ভাইয়া আম কুড়ানো মানে কি? আমকে এই যে ঝড়ের দিন দেখবা যে আম পড়ে থাকে, গাছ থেকে আম পড়ে যায়, তখন এই যে আমগুলাকে কুড়িয়ে একত্র করা, সেটা কি আম কুড়ানো না? আম কুড়ানো কি একটা কাজ না? তো সমস্ত পদ দ্বারা ভাই কি বুঝছি? কাজ বুঝছি। তাহলে সমস্ত পদ দ্বারা যদি কাজ বুঝি তাহলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাসে বেশ বাক্য কি বসাইতে হয়? দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি? কে। তাহলে বলো আমকে, আমকে কুড়ানো, সহজ না? আমকে কুড়ানো। দেখো জল সেচন, তাহলে জল সেচ করতেছি, তাহলে এটা একটা কাজ, তাহলে বলবো কি? জলকে সেচন। বই পড়া, আচ্ছা বই পড়া কি একটা কাজ না ভাইয়া? দেখো বই পড়া, বইকে পড়া, দ্বিতীয় বিভক্তি লাগবে, বইকে পড়া। মাছ ধরা একটা কাজ না? মাছকে ধরা। রথ চালনা একটা কাজ না? রথকে চালনা। স্বর নিক্ষেপ, তাহলে স্বরকে নিক্ষেপ, কাজ। পৃষ্ঠ প্রদর্শন, তাহলে পৃষ্ঠকে প্রদর্শন। হ্যালো, সহজ না? তাহলে সমস্ত পদ দ্বারা যদি কাজ বোঝায় সেটা না দেখে আমরা বলে দিব কি সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয় তৎপুরুষ সমাসে বেশ বাক্যে একটা কে বসাই দিবা, তাইলে হবে। দ্বিতীয় শেষ, দ্বিতীয় পানি ভাত। হ্যাঁ, মাছকে ধরা, রাইট, এই তো হইতেছে। স্বরকে নিক্ষেপ। এখন যাবো হচ্ছে আমরা তৃতীয় তৎপুরুষ সমাস, একটু টেনে শেষ করবো যাতে হচ্ছে আমরা নামাজ আছে তো নামাজের আগে যাতে শেষ করতে পারি। দেখো তো তৃতীয় তৎপুরুষ সমাস, তৃতীয় তৎপুরুষ সমাসে আমাদের মনে রাখতে হবে কি? বেশ বাক্যে তৃতীয় বিভক্তি বসাইতে হবে। তৃতীয় বিভক্তি কি? দ্বারা দিয়া কর্তৃক। কি? দ্বারা দিয়া কর্তৃক। তাহলে দেখো কিভাবে হয়, তাহলে পরীক্ষায় থাকে হচ্ছে জনাকীর্ণ, আমরা দিতে হয় জন দ্বারা আকীর্ণ। তাহলে এই যে তৃতীয় বিভক্তি আনছি, বসাইছি, তাহলে এটার নাম হলো তৃতীয় তৎপুরুষ। টেকনিক পরে দিব, আগে বুঝো। বাগদত্তা, আমি বললাম বাগ দ্বারা দত্তা, এই যে দ্বারা বসাইছি, দ্বারা দিয়ে কর্তৃক মানে কি? তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি বসালে সেটা তৃতীয় তৎপুরুষ। সুকার্ত, সুখ দ্বারা আর্ত, এই যে দ্বারা বোঝাইছি, তাহলে দ্বারা কি? তৃতীয় বিভক্তি। তৃতীয় বিভক্তি বসাইছি মানে সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ। এগুলো কিন্তু বোর্ড কোয়েশ্চেন, বুঝছো? এখন চলো আমরা টেকনিক দিয়ে দেখি। তাহলে তৃতীয় তৎপুরুষ আমাদের টেকনিক দিয়ে আমরা মনে রাখবো। দেখো তৃতীয় তৎপুরুষে আমরা আমাদের মাথায় রাখতে হবে কি? তৃতীয় বিভক্তি আইনা বসাবো। তৃতীয় বিভক্তি কি? দ্বারা দিয়া কর্তৃক, এটা তো আমরা জানি। এখন দেখো টেকনিকটা দেখি। সমস্ত পদের প্রথম অংশ দ্বারা দ্বিতীয় অংশের কাজ সম্পাদন হইলে, আচ্ছা সমস্ত পদের প্রথম অংশ, তাহলে প্রথম অংশ কি? আঙ্গুলি। দ্বিতীয় অংশ কি? সংকেত। তাহলে সমস্ত পদের প্রথম অংশ দ্বারা, এই প্রথম অংশটার দ্বারা দ্বিতীয় অংশের কাজটা যদি হয়ে যায় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা তৃতীয় তৎপুরুষ সমাস। আচ্ছা বলো তো আঙ্গুলি সংকেত, আচ্ছা সংকেত দিতেছি, সংকেতটা আসলে কি দিয়ে দিতেছি? আঙ্গুল দিয়ে দিতেছি না? তাহলে এই সংকেত দেওয়ার কাজটা কার মাধ্যমে হচ্ছে? আঙ্গুল দিয়ে হচ্ছে। তাহলে প্রথম অংশ দ্বারা দ্বিতীয় অংশের কাজটা হয়েছে না? আমি যদি আঙ্গুল সংকেত না দিতাম, আঙ্গুলি সংকেত না দিতাম, অঙ্গুলি সংকেত না দিতাম, তাহলে কি এটার নাম হইতো অঙ্গুলি সংকেত না? সংকেতটা কি দিয়ে দিছি? আঙ্গুল দিয়ে দিছি, তাই এটার নাম হচ্ছে অঙ্গুলি সংকেত।
তাহলে এই যে সংকেত, এই সংকেতটা কার মাধ্যমে হয়েছে? আঙ্গুল দ্বারা হয়েছে না? তাহলে প্রথম অংশ দ্বারা দ্বিতীয় অংশ কাজটা সম্পন্ন হয়েছে। তাহলে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তৃতীয় তৎপুরুষ সমাসে কি লাগে? দ্বারা দিয়ে কর্তৃক যে কোনো একটা বসাইতে হয়। তাহলে আমরা বললাম হচ্ছে আঙ্গুল দ্বারা সংকেত, এই যে দ্বারা বসাইলাম মাঝখানে, এটাই হচ্ছে কাজ। ধরতে হবে, ধরতে পারলেই সহজ, তারপরে খালি বিভক্তি বসাই দিলেই হয়। ঘি ভাজা, আচ্ছা ভাইয়া ভাজতেছি যে কি দিয়ে ভাজতেছি? ঘিটা দিয়ে ভাজতেছি না? তাহলে প্রথম অংশ দ্বারা দ্বিতীয় অংশের কাজটা হইতেছে না? তাহলে এটা হচ্ছে আমাদের তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে দাও ঘি দ্বারা ভাজা। ছায়া শীতল, আচ্ছা ভাই শীতলটা যে আমাদের লাগতেছে এই ছায়ার কারণে না? তাহলে প্রথম অংশের দ্বারা দ্বিতীয় অংশের কাজ হইতেছে না? তাহলে সেটা তৃতীয় তৎপুরুষ সমাস। লেখো ছায়া দ্বারা শীতল। ঢেকি ছাটা, আচ্ছা এই যে ছাটার কাজটা কি ঢেকির দ্বারা হচ্ছে না? ঢেকি ধারা ছাটা। ন্যায় সঙ্গত, আচ্ছা এই সঙ্গতটা কিসের দ্বারা? ন্যায় দ্বারা। তাহলে ন্যায় দ্বারা সঙ্গত। পদ দলিত, তাহলে দলিতটা কিসের দ্বারা হচ্ছে? পদ দ্বারা হচ্ছে, পা দ্বারা হচ্ছে, তাহলে পদ দ্বারা দলিত। পুষ্পাঞ্জলি, তাহলে অঞ্জলি দেওয়ার কাজটা কি দ্বারা হচ্ছে ভাইয়া? পুষ্প মানে ফুল দ্বারা হচ্ছে না? তাহলে পুষ্প দ্বারা অঞ্জলি। অঞ্জলি, পুষ্প দ্বারা অঞ্জলি। হইল? হইল? এখন যাব হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাসে আরেকটা টেকনিকে যাব, টেকনিক 2। সমস্ত পদের শেষে যদি উন থাকে, হীন থাকে, শূন্য থাকে অথবা কম থাকে, এই চারটার মাঝখানে যে কোনো যদি একটা থাকে তাহলে সেটাকে বলবো তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে শেষে কি শূন্য আছে না? এই যে শূন্য, শেষে যদি শূন্য থাকে তাহলে সেটা কোন সমাস? সেটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস। তাহলে তৃতীয় তৎপুরুষ সমাস হয়ে গেছে। এখন তৃতীয় তৎপুরুষ সমাস সেই বেশ বাক্য করি আমরা। চলো, জ্ঞান দ্বারা শূন্য, জ্ঞান দ্বারা শূন্য। হইছে? হইছে? তাহলে এই তৃতীয় তৎপুরুষ সমাসে কোনো সমস্যা আছে ভাইয়া? কর্তৃক দিয়ে কি হবে না? কর্তৃক দিয়েও হয়, দ্বারা দিয়ে সবকিছুই হয়ে যায়। পদ কর্তৃক দলিত হবে, এই দ্বারা দিয়া কর্তৃকের না, দ্বারা যা দিয়াও তা কর্তৃকতা একই অর্থ প্রকাশ করে, তুমি যেটাই দাও না কেন। পুষ্প দ্বারা অঞ্জলি, রাইট। পানি, তো তৃতীয় তৎপুরুষ আমাদের শেষ। এখন যাব হচ্ছে আমরা চতুর্থী তৎপুরুষ সমাস। তাহলে চতুর্থী তৎপুরুষ সমাসে আমরা, চলো আমরা তো জানি যে তৎপুরুষ সমাস সেই তৎপুরুষ সমাসে বিভক্তি বসাইতে হয়। তাহলে চতুর্থী মানে চতুর্থী বিভক্তি বসাইতে হবে। চতুর্থী বিভক্তি কি? জন্যে নিমিত্তে আর কে, জন্য নিমিত্তে আর কে, নিমিত্তে না নিমিত্তে বা কে। আচ্ছা দেখো, তাহলে পূর্বপদ পরপদের জন্য এরকম যদি হয়, এটা হচ্ছে টেকনিক। পূর্বপদ পরপদের জন্য, তাহলে আমরা দেখি তো, আয় কর। আচ্ছা ভাইয়া পূর্বপদ কি? আয়, পরপদ কি? কর। আচ্ছা এই আয়টার জন্যই তো আমাকে কর দিতে হয়, তাই না? সরকারকে যে আমরা ট্যাক্স দিতে হয়, হ্যাঁ সরকারকে যে আমাদের ট্যাক্স দিতে হয়, আমাদের আয়ের জন্য ট্যাক্স দিতে হয়। হ্যাঁ তোমরা হয়তো বা আয় করো না দেখে জানো না, তোমাদের যে আঙ্কেল আন্টি যারা আছে, তোমাদের আব্বু আম্মু যারা আছে, তাদেরকে দেখবা হচ্ছে এই যে আয়টা হচ্ছে সেটার জন্য কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে, খাজনা দিতে হচ্ছে। ঠিক আছে? তাহলে এই যে খাজনাটা দিতে হয়, তাহলে এটা কি আয়ের জন্য দিতে হয় না? আয়কর, তাহলে আয়ের জন্য দিতে হয়। তাহলে দেখো পূর্বপদ পরপদের জন্য, তাহলে এই যে পূর্বপদটা পরপদের জন্য না? পরপদের জন্য না? কর কিসের জন্য? কর আয়ের জন্য কর। ওকে, তাহলে দেখো পূর্বপদ পরপদের জন্য। তাহলে আমরা বেশ বাক্য তৈরি করব এখন। তাহলে বেশ বাক্য তৈরি করতে হলে বেশ বাক্যে কি দিতে হবে? জন্যে নিমিত্ত বাক্যে আমরা জন্য ইউজ করি। দেখো আয়ের জন্য কর, আয়ের জন্য কর হলো। তারপর দেখো তপোবন, তপের জন্য বন কি? তপের জন্য বন, সাধনার জন্য বন, রাইট।
ফৌজদারি আদালত। আচ্ছা, এই যে আদালতটা কি, ফৌজদারির জন্য যে আদালত সেটাকে বলা হয়, দুই ধরনের মামলা আছে আমাদের, একটা ফৌজদারি, একটা হচ্ছে দেওয়ানি, ঠিক আছে? তাহলে দেখো, ফৌজদারির জন্য যে আদালত সেটাই তো ফৌজদারি আদালত, তাই না? তাহলে পূর্বপদ পরপদের জন্য, তাহলে ফৌজদারির জন্য আদালত, তাহলে সেটাকে বলা হচ্ছে ফৌজদারি আদালত। গুরু ভক্তি, আচ্ছা ঠিক আছে, গুরু ভক্তি। তাহলে গুরু ভক্তি বলতে আমরা এই যে ভক্তিটা গুরুর জন্য না, পূর্বপদটা পরপদের জন্য না। তাহলে দেখো, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি, গুরুকে ভক্তি হয়েছে, গুরুকে ভক্তি। বিয়ে পাগলা, এই বিয়ে পাগলা এনে কে কে আসো একটু কমেন্ট করো তো, বিয়ে পাগলা। তাহলে এই যে পাগলাটা বিয়ের জন্য না, তাহলে পূর্বপদ পরপদের জন্য না, এরকম হইলে তাহলে বিয়ের জন্য পাগলা। বিয়ের জন্য পাগলা, কে কে আছে বিয়ের জন্য পাগলা? সাইমা রহমান পানি পানি ভাইয়া, জিনা পানি পানি, ওকে। আয়ের জন্য কর, আয়ের জন্য কর, জামাইয়ের জন্য পাগল, জান্নাতুল ফেরদৌসি, তোমাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হচ্ছে উচিত, ফৌজদারির জন্য আদালত, গুরুর জন্য ভক্তি, হ্যাঁ, বা গুরুকে ভক্তি, এটা দিলে হবে। গুরুর জন্য ভক্তি না, গুরুকে ভক্তি দিও, হ্যাঁ আপনি রাইট। আমি জিজ্ঞেস করলাম যে কারা কারা বিয়ের জন্য পাগলা, তানবীর হোসেন বলতেছে আপনি, এটা কোনো কথা হইল? এটা কোনো কথা? মেঘলা বিয়ের জন্য পাগলা, আধারি গুরুর জন্য ভক্তি, এটা কি হবে না? না, গুরুকে ভক্তি, গুরুর অন্তঃস্তরটা নিয়ে আসতেছো, এটা অন্তঃস্তর তো একটা বিভক্তি। তারপরে দেখি, গুরুর জন্য ভক্তি, রাইট। বইয়ের জন্য পাগলা, বিয়ের জন্য পাগলা, আমি বিয়ে করব না আবিরা। দেখি, বিয়ে করতে হবে না, পড়াশোনা করো, বিয়ের চিন্তা অনেক পরে, তাই না? দেখো, তাহলে এই যে চতুর্থী বিভক্তি কি পূর্বপদ পরপদের জন্য। তাহলে দেখি আরো কিছু উদাহরণ দেখি এখানে। রান্নাঘর, আচ্ছা ভাইয়া ঘরটা কি রান্নার জন্য না? ঘরটা রান্নার জন্য, রাইট। তাহলে পূর্বপদ পরপদের জন্য, তাহলে রান্নার জন্য ঘর। সেচন কলস মানে হচ্ছে সেচনের জন্য কলস, কলস। হজ যাত্রা, এই যাত্রাটা তাহলে হজের জন্য না, হজের জন্য যাত্রা। দেবদত্ত, দেবের জন্য দত্ত, দেবকে দত্ত, দেবের হবে না, দেবকে দত্ত। ওকে, চতুর্থীতে আর কিছু নাই। এখন আমরা চলে যাব হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। দেখো, পঞ্চমী তৎপুরুষ সমাসে কি, পঞ্চমী মানে হচ্ছে পঞ্চমী বিভক্তি আমাদের আনতে হবে, সেটা তো আমরা জানি। পঞ্চমী বিভক্তি কি, হতে থেকে ছে, তাহলে বেশ বাক্যে আমরা হতে থেকে চে আনবো। তার আগে তো আমাদের শনাক্ত করতে হবে আসলে সেটা আসলে পঞ্চমী তৎপুরুষ সমাস চিনব কি করে। দেখো, টেকনিক 1 দিলাম হচ্ছে পূর্বপদ এবং পরপদের মাঝে মাইনাস বা নেগেটিভ সম্পর্ক থাকবে। কি সম্পর্ক? মাইনাস সম্পর্ক বা নেগেটিভ সম্পর্ক থাকবে। এরকম সম্পর্ক যদি হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে চলো, আমি বললাম ভাইয়া দেশ পলাতক। তাহলে ভাইয়া দেখো, দেশ হচ্ছে একটা জায়গা, দেশ হচ্ছে একটা জায়গা, দেশ থেকে পলায়ন করে, দেশের ভিতরে ছিল, দেশের ভিতর থেকে সে পলায় বাইরে চলে গেছে। তো দেশের ভিতর থেকে কি হয়েছে ভাইয়া? মাইনাস হয়েছে না? একটা মানুষ মাইনাস হয়েছে না? হ্যাঁ, একজন মানুষ যদি দেশ থেকে পলায় যায় তাহলে সেটা কি দেশের ভিতরে ছিল, দেশ থেকে সে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তাহলে দেশ থেকে মাইনাস হয়ে গেছে। দেশ পলাতক মানে কি? দেশ থেকে মাইনাস, দেশের ভিতরে প্লাস অবস্থায় ছিল, এখন মাইনাস হয়ে গেছে। পলায় গেছে মানে কি? দেশ ছেড়ে দিছে, একজন মানুষ কমে গেছে, মাইনাস। তাহলে এই পূর্বপদ এবং পরপদের মাঝে যদি মাইনাস সম্পর্ক থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে এর বেশ বাক্য কি হবে? হতে থেকে চেয়ে বসাইতে হবে, তাই তো? তাহলে দেশ থেকে পলাতক বলতে পারি না। দেখো, পদচ্যুত, আচ্ছা সে একটা পদে নিযুক্ত ছিল, ধরো
তুমি একটা সরকারি কর্মকর্তা, তুমি একটা অফিসে একটা পদে নিযুক্ত, তখন তোমার যদি চাকরিটা চলে যায় তাহলে পদচ্যুত হইলা না তুমি? তো চাকরিটা চলে যাওয়া কি, পদ যখন ছিল তখন প্লাস অবস্থায় ছিল, পদ যখন চ্যুত হয়ে গেছে তখন সেটা হয়েছে কি মাইনাস। তাই মাইনাস সম্পর্কে হইলে সেটা হচ্ছে আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাস আমরা কি করে করব, পদ থেকে চ্যুত। তারপর দেখো মুখ ভ্রষ্ট। আচ্ছা আমার মুখে একটা কথা ছিল, আমি মুখ ফসকে সেটা তোমাকে বলে দিছি। তাহলে মুখের ভিতরে যখন ছিল প্লাস অবস্থায় ছিল, মুখ থেকে যখন বের হয়ে গেছে তখন কি মাইনাস না? মাইনাস। তো মাইনাস সম্পর্ক হইলে সেটা আমরা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। দেখো মুখ হতে ভ্রষ্ট বা মুখ থেকে ভ্রষ্ট একটাই। মেঘ মুক্ত। আচ্ছা মেঘ ছিল আকাশে, আকাশে মেঘ ছিল, তখন আকাশে কি প্লাস অবস্থায় ছিল না মেঘটা? কিন্তু হঠাৎ করে আমি আকাশে চাই দেখলাম যে সূর্যের আলো উঠে গেছে, মেঘ আর নাই, তাহলে মেঘটা কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। সম্পর্কটা যদি মাইনাস হয় তাহলে সেটা আমরা দিব হচ্ছে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাস করো, মেঘ হতে মুক্তি। যুদ্ধ বিরতি। আচ্ছা যখন যুদ্ধ চলতেছিল, ঠিক আছে, যুদ্ধ থেকে আমরা বিরতি নিয়েছি, যুদ্ধ যখন চলতেছিল তাহলে যুদ্ধের ময়দানে ধরো যে পলাশীর প্রাঙ্গণে যুদ্ধ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার সাথে কার, লর্ড ক্লাইভের। আচ্ছা তখন এই যুদ্ধটা কি মাঠের মধ্যে প্লাস অবস্থায় আছে, যখন যুদ্ধটা বিরতি ঘোষণা করেছে মাঠ থেকে সবাই চলে গেছে, মানে যুদ্ধটা মাইনাস। মাইনাস সম্পর্ক হইলে সেটা আমার হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস। তাহলে যুদ্ধ থেকে বিরতি, যুদ্ধ থেকে কি বিরতি, বোঝা গেল? বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও। রাইট, যুদ্ধ থেকে বিরতি, যুদ্ধ চেয়ে বিরতি না, যুদ্ধ থেকে বিরতি। রাইট। মাঝে মাঝে কিছু শব্দের ব্যাস বাক্যই করতে পারি না, এটা সমাজটা ধরতে পারলে ব্যাস বাক্য তৈরি করতে পারবা তুমি। আগে সমাজটা ধরা হচ্ছে মূল কথা, বুঝছো? রাইট। আচ্ছা এইগুলো তোমরা করো তো, একটু কমেন্ট করে তোমাকে জানাও তো আমাকে কি হবে। আজান পড়তেছে, আমিও লিখি, তোমরা একটু লিখো, কথা না বলি।
ওকে, লেখা শেষ ভাই খাতায়। দেখো আজানো শেষ। এখন দেখো এই যে লোক ভয় আছে ভাইয়া, এই ভয়টা কি? ভয়টা হচ্ছে একটা নেগেটিভ জিনিস, তাই না? এই জন্মান্ধ, অন্ধটা কি ভাই? একটা নেগেটিভ জিনিস। যদি নেগেটিভ জিনিস হয় তাহলে সেটাও কিন্তু আমাদের পঞ্চমী তৎপুরুষ সমাস। রে আজানটা শেষ হোক, তোমাদের সাথে একটু কমেন্টগুলো পড়ি আমি। ওকে, আজান শেষ। এখন আমরা যাব হচ্ছে, দেখো ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী বিভক্তি কি? ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর, তাহলে বেশ বাক্যের র আর এর বসাইতে হবে। তাহলে আমরা চিনব কি করে? টেকনিক 1, পূর্বপদ এবং পরপদের মাঝে একটা যৌক্তিক সম্পর্ক থাকবে। দেখি তো যৌক্তিক সম্পর্ক আমরা পাই কিনা। দেখো তাহলে এখানে আমি বললাম হচ্ছে ভাই পুষ্প সৌরভ। আচ্ছা গুরু, কবি গুরু। আচ্ছা কবি আর গুরুর মধ্যে একটা সম্পর্ক আছে না? কবিদের গুরু তো কবিগুরু, তাহলে দুটার ভিতরে একটা কি লজিক্যাল সম্পর্ক আছে না? লজিক্যাল সম্পর্ক আছে, তাহলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে ষষ্ঠী তৎপুরুষ সমাসে বেশ বাক্য কি বসাইতে হয়? র বা এর। তাহলে দেও কবির গুরু। পুষ্প সৌরভ। আচ্ছা ভাইয়া এই সৌরভটা আমরা কোথায় থেকে পাই? পুষ্প থেকে পাই না? তাহলে পুষ্প আর সৌরভ, সৌরভ মানে ঘ্রাণ, তাই তো, সৌন্দর্য। তাহলে এই যে এই দুইটা জিনিসে খুবই একটা কানেক্টেড না? একটার সাথে আর একটা ফুল না থাকলে সৌরভ আসবে না। তাহলে দুইটা হচ্ছে কানেক্টেড, লজিক্যাল সম্পর্ক আছে, তাহলে সেটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। তাহলে বসো পুষ্পের সৌরভ। তারপরে দেখো গল্প প্রেমিক। আচ্ছা যে গল্প পছন্দ করে সেই তো গল্প প্রেমিক। তাহলে অন্য কাউকে কি আমরা গল্প প্রেমিক বলতে পারবো না? শুধু প্রেমিক বলা যায়, কিন্তু গল্প প্রেমিক বলা যাবে না। তাহলে দেখো গল্পের প্রেমিক। নরাধম। আচ্ছা নর মানে কি? মানুষ। মানুষ হচ্ছে সবসময় একটা অধম, ঠিক আছে? সৃষ্টিকর্তার কাছে মানুষ কি? অধম। তাহলে দেখো, তাহলে নরটাই হচ্ছে অধম। তাহলে বললাম হচ্ছে নরের অধম হচ্ছে নরাধম। তাহলে দেখো স্বাক্ষর। সা মানে কি? স মানে হচ্ছে নিচ। স মানে কি? নিচ। তাহলে আমরা যদি বলি স এর অক্ষর, স এর অক্ষর, তাহলে হইল কি? স্বাক্ষর।
ঝর্ণা ধারা, আচ্ছা ঝর্ণা একটা ধারায় বহে, তো ঝর্ণা ছাড়া অন্য কিছু কিন্তু ধারায় বসে না, ঝর্ণার সাথে একটা শব্দ আসে সেটা হচ্ছে ধারা। একটা গান আছে ওয়ারফেজের, একটি ছেলে হাঁটছে একা ঝর্ণা ধোয়া ছোট্ট পথে, বৃষ্টি ভেজা হালকা রোদে, জানে না সে জানে না জীবন কাকে বলে। আচ্ছা এরকম একটা গান আছে, তাহলে ঝর্ণা ধারা, ঠিক আছে, ঝর্ণার সাথেই কিন্তু একমাত্র ধারা আসে। তাহলে দেখো দুইটা হচ্ছে লজিক্যাল সম্পর্ক আছে, তাহলে আমরা বললাম হচ্ছে ঝর্ণার ধারা, ঝর্ণার ধারা। দেখো কর্মকর্তা, তাহলে কর্মের জন্যই তো সে কর্তা হয়েছে, নাহলে কি অন্য কারণে কর্তা হইতে পারতো না, কর্মের কর্তা। গৃহকর্মী, তাহলে গৃহের কর্মী। খুবই ইজি, ঠিক আছে, ইজি করে পড়লেই ইজি। এখন আমরা যাবো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাসের টেকনিক 2। সমস্ত পদের মধ্যে যদি মধ্যে থাকে, শিশু থাকে, রাজ থাকে অথবা সময় উল্লেখ থাকে, তাহলে সেটাকে বলবো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এখানে দেখো মনের মধ্যে, মধ্যে আছে না, মধ্যে কথাটা আছে, তাহলে মধ্যে কথাটা থাকলে সেটা কি ষষ্ঠী তৎপুরুষ। তাহলে লিখোটা ব্যাস বাক্য লিখলে আমরা বলা হচ্ছে মনের মধ্যে, মাঝখানে কি দিতে হবে, এই যে অন্তঃস্থ দিলাম, ষষ্ঠী বিভক্তি বসালাম, মনের মধ্যে, হয়ে গেছে। দেখো মৃগ শিশু, তাহলে মৃগ শিশুতে কি শিশু আছে না, এই শিশু আছে, শিশু থাকলে সেটা কি ষষ্ঠী, তাহলে মৃগের শিশু। রাজহংস, তাহলে ভাইয়া এই যে দেখো এখানে আছে কি রাজহংস, তাহলে রাজহংসটা কি, এই যে রাজ আছে না এখানে, এই যে রাজ আছে, রাজ থাকলে সেটা হচ্ছে আমাদের ষষ্ঠী, তাহলে রাজহংস হচ্ছে। আচ্ছা রাজহংস কি, রাজার হাঁস কি কি বলে রাজহংস বলে না, হাঁসের রাজা কি রাজহংস বলে বলো তো, হাঁসের রাজাকে কিন্তু রাজহংস বলে, আমি বললাম হাঁসের রাজা। ধরো এই ধরনের তোমাকে পরীক্ষায় আরেকটা প্রশ্ন আসলো, সেটা আসলো হচ্ছে রাজহংস না এসে বসো রাজপথ। আচ্ছা এই রাজপথ বলতে কি রাজার পথ নাকি পথের রাজা বলো তো, রাজপথ দেখি শুধু রাজার হাটে না, রাজপথে মিছিল হয়, রাজপথে আন্দোলন হয়, সাধারণ জনগণ রাজপথে নামে, তাহলে পথের রাজাকে বলা হয়েছে রাজপথ, কি পথের রাজা। দেখো সুখ সময়, যে সময়টা আছে না, সময় আছে, এই যে কই সময় আছে, সময় উল্লেখ থাকলে সেটা কি ষষ্ঠী তৎপুরুষ, তাহলে সুখের সময়। দেখো অপরাহ্ন, অপরাহ্ন কি দিনের শেষ ভাগকে বলা হচ্ছে অপরাহ্ন, তোমরা জানো, তাহলে অপরাহ্ন একটা সময়ের মধ্যে পড়ে। এখন আমরা যাব হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তম বিভক্তি কি এ ও তে, এ ও তে, তাহলে বেশ বাক্যে এই তিনটা বসাইতে হবে। এখন আমাদের চিন্তা হবে তো আসলে, তাহলে পূর্বপদকে দেখো আমরা কোথায় কখন কি বিষয়ে তিনটা দ্বারা কোশ্চেন করে যে উত্তর পাই, তাহলে সেটা হচ্ছে আমাদের সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে দেখো আমি প্রশ্ন করব, এখন পূর্বপদকে প্রশ্ন করব, ঠিক আছে, পূর্বপদ না, এটা পরপদকে প্রশ্ন করব আমরা, পরপদকে। তাহলে দেখো গাছ পাকা, আচ্ছা পাকা, এখন আমরা বললাম ভাই কোথায় পাকা, কোথায় দ্বারা কোশ্চেন করো, কোথায় পাকা, এই যে কোথায় দ্বারা কোশ্চেন করলাম, কোথায় দ্বারা কোশ্চেন করে উত্তর পাইছি গাছে পাকা, ভাইয়া গাছে পাকা, তাহলে কোথায় দ্বারা কোশ্চেন করে যে উত্তরটা পাইছি সেটা কি সপ্তমী তৎপুরুষ সমাস, তাহলে সপ্তমী তৎপুরুষ সমাসে এ বসায় দাও, গাছে পাকা। কখন দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাবো, ভোজন, ভোজন মানে খাওয়া, সরি, তাহলে কোথায় ভোজন করলাম আমরা, আমরা ভোজন করলাম হচ্ছে বনে, তাহলে কোথায় দ্বারা আবার প্রশ্ন করে উত্তর পাইছি, বনে ভোজন করলাম, তাহলে লেখো বনে ভোজন। অকাল পক্ষ, পক্ষ মানে কি পেকে যাওয়া, অকাল মানে কি অল্প বয়সে, তাহলে পক্ষ, তাহলে বলতো সে কখন পক্ষ হইছে, কখন দ্বারা প্রশ্ন করলাম, কখন পক্ষ হইছে অকালে, কম বয়সে, তাহলে অকালে পক্ষ, সেটা হচ্ছে আমাদের সপ্তমী তৎপুরুষ সমাস, অকালে পক্ষ।
সপ্তমী তৎপুরুষের সমাসে কি বসাইতে হয়? এ ওতে, এই যে একার বসাই দিলাম। রাত কানা, তাহলে কানা ভাইয়া সে কখন কানা? কখন কানা? রাতে কানা। কখন কানা? রাতে। যে কখন দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি, রাতে কানা। লেখো রাতে কানা। রাতে কানা। বেশ বাক্য তৈরি করার জন্য কি একটা একার দিছি। দেখো এখন আমি বললাম হচ্ছে মুগ্ধ, গুণ মুগ্ধ, তাহলে সে কি বিষয়ে মুগ্ধ? দেখো কি বিষয়ে প্রশ্ন করছে, কি বিষয়ে মুগ্ধ? সে গুণে মুগ্ধ। তাহলে কি বিষয়ে প্রশ্ন করে উত্তর পাইছি না, তাহলে সেটা হচ্ছে সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস লেখো গুণে মুগ্ধ। বেশ বাক্যে কি একটা একার দিচ্ছি। এই বোঝা গেছে? এই সপ্তমী কি ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে আমাকে জানাও তো। রাইট, এই তো রাতে কানা, এই যে সবাই পারতেছে, সবাই পারতেছে, রাইট। সপ্তমী হইলে এখন আমরা যাব হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ সমাসটা একদমই ইজি, বুঝছো? কেন হবে যিনি। উপপদ তৎপুরুষ সমাসটা একদমই সহজ। দেখো টেকনিক হচ্ছে আমরা বললাম এক কথায় প্রকাশ। আচ্ছা আমরা এক কথায় প্রকাশ জানি না, বলো তো? এক কথায় প্রকাশ জানি না। এক কথায় প্রকাশ কি আমরা জানি? এক কথায় প্রকাশগুলোই হচ্ছে আমাদের মূলত হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। যারা এক কথায় প্রকাশ পারে তাদের জন্য উপপদ তৎপুরুষ সমাস কিছুই না। দেখো তাহলে দেখো জলচর, জলচর মানে কি ভাইয়া? যে জলে চর করে, সেটাই তো জলচর, ঠিক আছে? তাহলে দেখো জাদুকর, তাহলে জলে চর, তাহলে জলে চরে যে, আমরা বলতে পারি না জলে চরে যে? মনে করো তো ছোটবেলায় এরকম পড়ছো কিনা, জলে চরে যে, সেটা হচ্ছে জলচর। এটা এক কথায় প্রকাশ হবে, বাক্য সংকোচন বলা হয় এটাকে। জাদুকর, জাদু করে যে, জাদুকর। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে, জয় করেছে যে। তারপরে দেখো মনোহরণী, মনকে হরণ করেছে যে নারী, মনকে হরণ করে যে নারী, তাকে বলা হচ্ছে মনোহরণী। কি মনোহরণী? কি মনকে হরণ করে যে নারী। তারপর দেখো পঙ্কজ, পঙ্কে জন্মে যা, প্রিয়ংবদা, প্রিয় কথা বলে যে, বলে যে। তাহলে এরকম মনে পড়ছে, এগুলো হচ্ছে আমাদের কি বলতো এক কথায় প্রকাশ। তাহলে যত এক কথায় প্রকাশ আছে সব কি উপপদ তৎপুরুষ সমাস। তাহলে বেশ বাক্যে কি যা, যিনি বা যে বসাইছি না, হইছে? মন হরণ করে যে নারী, ইন্দ্রকে জয় করেছে যে, এই তো তোমরা পারো। পঙ্কে জন্মে যা, রাইট, পঙ্কে জন্মে যা, পঙ্কজ, জাদু করে যে। জানু করে যে না, জাদু করে যে। এখন আমরা যাব সর্বশেষ একটা সমাস, সেটা হচ্ছে আমরা নয় তৎপুরুষ সমাস। এটা খুবই সহজ। দেখো টেকনিক কি, শুরুতে আমাদের অ থাকবে বা বে থাকবে বা না থাকবে। দেখো অ আছে, অ আছে, না আছে, বে আছে, তাহলে এইগুলো দেখেই তো আমরা চিনতে পারি। এখন এরকম থাকলে এবং পরপদের কিন্তু অর্থ প্রকাশ প্রাধান্য থাকবে মাস্ট। আমরা জানি দ্বিতক, দ্বিতক, দ্বিতক মানে কি দ্বিগু, তৎপুরুষ আর কর্মধারয়, এগুলোতে কি পরপদের অর্থ প্রাধান্য পাই, তাই না? তো নয় কিন্তু বিভিন্ন সমাসের নয় আছে। এখন তৎপুরুষের নয়ে কি পরপদের অর্থ প্রাধান্য থাকতে হবে। এই অ আছে, পরে কি অকাল, কালের অর্থটা কি মেইন না এখানে? দেখো আচারের অর্থটা মেন, মানুষের অর্থটা মেন, মঞ্জুরের অর্থটা মেন, হিসাবের অর্থটা হচ্ছে মেন। তাহলে পরের যেটা পরের পদের অর্থ প্রাধান্য থাকবে সবসময়। তাহলে এটা বেশ বাক্য করার জন্য আমরা কি করব দেখো তো, শুরুতে নয় বা নেই একটা বসাইলে হবে। অকাল মানে কি নকাল বললাম, নকাল শেষ বা নয়কাল। তারপর হচ্ছে অনাচার, অনাচার মানে কি আচার বললাম। অমানুষ মানে কি নয় মানুষ বললাম। না মঞ্জুর মানে কি, না মঞ্জুর মানে হচ্ছে আমরা বললাম হচ্ছে নয় মঞ্জুর, মঞ্জুর হয়েছে না, একটা আবেদন করলা তুমি, সেটা মঞ্জুর হয় নাই, মানে নয় মঞ্জুর। হিসারি না হিসাবি, ঠিক আছে? বে হিসাবি মানে হচ্ছে নয় হিসাবি, কি নয় হিসাবি। এখন
আমাদের পড়াশোনা কিন্তু শেষ আজকে। এখন বলবা যে এই যে তোমরা তৎপুরুষ সমাস আজকে তোমাদের পড়াইলাম, এই তৎপুরুষ সমাস কি এরকম সহজভাবে আগে পড়ছিলা কখনো? একদম অনেস্ট রিভিউ দেওয়া, ঠিক আছে? পড়লে বলবা ভাইয়া ঠিক আছে এর চেয়ে আপনার চেয়ে আরও সহজ করে পড়ছি, অথবা বলবা যে না ভাইয়া এইটাই হচ্ছে সেরা একটা ছিল, ক্লাস ছিল আমার জন্য তৎপুরুষ সমাসের। বলো। 9 হিসাবে আমার ফোনের চার্জও শেষ, তোমাদের নামাজেরও সময় হয়ে গেছে, আমাদের ক্লাসও শেষ। 9 হিসাবে রাইট, 9 হিসাবি, হ্যাঁ 9 কাল হবে, 9 হিসাবি, হ্যাঁ রাইট। সাইমান না ভাইয়া, জি না ভাইয়া, ওকে। বৃষ্টি না ভাইয়া, না ভাইয়া পড়ি না আধারি। 9 হিসাবি, 9 হিসাবি। এখন এই যে তোমাদের পড়াটা, সমাসের পড়াটা যে সহজ করে দিলাম, একটা বসাইলে হবে রাইট, এটা বেস্ট ক্লাস ভাইয়া। এই যে তোমাদের পড়াটা যে সহজ করে দিলাম সমাসের, এই সমাস কিন্তু তোমরা তো আমাদের কাছে অ্যাডমিশন পড়বা, তোমার জন্য কিন্তু তোমার অ্যাডমিশনের ক্লাসগুলো কে নেবে? রাতুল ভাই নিবে। তখন কি এই যে তোমার ক্লাস আমি করায় ফেললাম, তখন বলবা ভাইয়া এগুলো তো পারি, তোমার রিভিশন হবে, তুমি শুয়ে শুয়ে ক্লাস করবা, ও ভাইয়া এই ক্লাস নিচ্ছে সমাসের ক্লাস, এটা আগেই পড়ে ফেলছি, ঠিক আছে একবার রিভিশন হয়ে যাক, ভাইয়া ক্লাসটা করি একবার রিভিশন হয়ে যাক, আর পড়াও লাগবে না, ঠিক আছে? তাহলে তোমরা কতটুকু আগায়া বলো তো? উন্মে হাবিব, আপনার কাছ থেকে সবচেয়ে সহজ করে পড়ছি, ইন্টারে উঠে অনেক বই পড়ছি কিন্তু পারিনি, এখন একদম পানির মতো ক্লিয়ার, পারতে হবে। জি আলহামদুলিল্লাহ, পানি 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 ভাইয়া। ঠিক আছে, আমাদের ব্যাচের স্টুডেন্ট কিন্তু অনেক হয়ে গেছে, তোমরা দেখতেছো 600+, তাই না? তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, ঠিক আছে, তাদের উপকার করবা, বলবা যারা গন্তব্য ঢাবির কথা জানে না, বলবা যে ভাইয়ারা আছে, ভাইয়ারা যেভাবে পড়ায় আর কোনো জায়গায় পড়া লাগে না, অফলাইন অনলাইন যেখানে পড়ো না কেন তুমি তার চেয়ে বেটার সার্ভিস তো পাচ্ছ, তাই না? আচ্ছা, আমাদের ক্লাস করার পরে কি আরও কোনো জায়গায় পড়ার দরকার আছে কিনা বলো তো? আরও কোনো জায়গায় পড়ার দরকার আছে? তোমাদের কি মনে হয় যে রাতুল ভাই সমাজটা পড়াই দিচ্ছে, এটা আরেক জায়গায় পড়লে এর চেয়ে ভালো করে পড়াবে, এরকম মনে হয়? ভাইয়া আপনারকে ধন্যবাদ বোঝানোর জন্য, ভুলে যাব একসাথে সব কিছু, এই জন্যই তো অল্প করে পড়াইলাম। আমি যদি এক ক্লাসে সব পড়াই দিতাম তাহলে ভুলে যাইতে। তোমাদের সময় আছে, আস্তে আস্তে পড়াই, অ্যাডমিশনের সময় থাকে না, এক ক্লাসে পড়াইতে হয়। বেস্ট ক্লাস ভাইয়া, পানি পানি না ভাইয়া, প্র্যাকটিস করবা রাইট। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, তোমাদের বোর্ড কোয়েশ্চেন যেগুলো আসছিল না মোটামুটি, এগুলো ম্যাক্সিমামগুলোই তোমাকে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এখন জাস্ট খালি বোর্ড কোয়েশ্চেনগুলো উল্টাবা, দেখবা যে তৎপুরুষ সমাসে কী কী আসছে, সবই মোটামুটি পারতেছো দেখবা। জি না ভাইয়া, এটা এনাফ আমার জন্য, না ভাইয়া, ওকে বেস্ট ক্লাস আজকের। জি না ভাইয়া, ওকে তাহলে পারতে হবে তোমাদের। এখন করতে হবে কি, ভাইয়া পড়ায় দিল আর বাসায় পড়লাম না, তাহলে এটা লাভ নাই। ভাইয়া যেটা পড়ায় দিছে এটা একটু পড়তে হবে, এটা খাতায় নোট করা থাকলে খাতায় নোট করে পড়বা, আর যদি তোমার ধরো যে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো তাহলে এটা আরও ভালো। এগুলা দেখে, রুলসগুলো দেখে জাস্ট খালি প্র্যাকটিস করবা, এক্সারসাইজ করবা। তোমাদের তো বাসায় বই আছে, বা হচ্ছে আমি দিয়ে দিব পরের ক্লাসে যে বিগত সালে যে সমাজ থেকে যে বোর্ড কোয়েশ্চেনগুলো আসছে, বোর্ড কোয়েশ্চেনগুলো পড়লেই তো মোটামুটি হয়ে যায়। তাহলে এই বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবা, যে ভাইয়া যে রুলগুলো দিছে এগুলোতে একটু মিলাই দেখি তো সলভ করা যায় কিনা, দেখবা যে সবই মিলে যাচ্ছে। খুবই ভালো করে বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে এখন নিজে নিজে পড়তে হবে, ঠিক আছে? তাহলে সমাসের আগামী ক্লাস নিব, এর আগ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবা, তোমাদের সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া। টাটা।